আচ্ছা, আধুনিক শহরগুলোর একটা খুব চেনা ছবি দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। মানে ধরুন, কোটি কোটি টাকা খরচ করে বানানো সব ড্রেনেজ সিস্টেম, চকচকে রাস্তাঘাট, ফ্লাইওভার। কিন্তু কিন্তু ওই টানা 15 কি 20 মিনিট জোর বৃষ্টি হলো, আর অমনি সব শেষ। একদম ঠিক। মানে রাস্তার মোড়গুলো নিমেষেই একেবারে নদীর চেহারা নিল। সেই পরিচিত যানজট, জলমগ্ন ফুটপাত আর একরাশ বিরক্তি। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এত প্রযুক্তি, স্যাটেলাইট ম্যাপিং আর এত আধুনিক ইঞ্জিনিয়ারিং থাকার পরেও একটু বৃষ্টিতেই শহরগুলো কেন এভাবে ডুবে যায়। হ্যাঁ, এটা তো এখন আমাদের রোজগার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঠিক। অথচ অবাক করার ব্যাপারটা কি জানেন? আজ থেকে প্রায় 1400 বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই বাংলার এক রাজা ঠিক এই সমস্যাটারই একটা স্থায়ী সমাধান বের করেছিলেন। বাপরে, 1400 বছর আগে! হ্যাঁ, শুধু মাটি, জ্যামিতি আর নিজের দূরদর্শিতা কাজে লাগিয়ে তিনি এমন এক জলাধার তৈরি করেছিলেন যা আজও একটা আস্ত শহরের বন্যা ঠেকানোর সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল 1400 বছর ধরে টিকে থাকা সেই মাস্টারপিস আজ কংক্রিটের নিচে পুরো সমাধিস্থ হওয়ার পথে। আচ্ছা, ব্যাপারটা তাহলে বেশ গুরুত্বপূর্ণ। তো আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত ইতিহাস আর আধুনিক পরিবেশবিদ্যার একটা আশ্চর্য যোগসূত্র খুঁটিয়ে দেখব। আমাদের হাতে আজ বেশ কিছু কৌতূহল উদ্দীপক তথ্যসূত্র রয়েছে। হ্যাঁ, আমি সোর্সগুলো দেখছিলাম, বেশ চমকপ্রদ। তাই না? একদিকে যেমন আছে প্রাচীন মুদ্রার ছবি, যেখানে ওই ষাঁড়ের পিঠে বসে থাকা এক মূর্তিকে দেখা যাচ্ছে। অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদের রাজবাড়িডাঙ্গার প্রত্নতাত্ত্বিক খননের ছবি, মানে যা প্রাচীন রক্তমৃত্তিকা মহাবিহারের ধ্বংসাবশেষ। আর আধুনিক সোর্সও তো আছে। একদম। পাশাপাশি আমাদের কাছে আছে বর্ধমান শহরের বর্তমান স্যাটেলাইট ম্যাপ, আর প্রাচীন গৌড়রাজ শশাঙ্কের ইতিহাস ও বর্ধমানের ওই শশাঙ্ক বিলের বর্তমান অবস্থা নিয়ে একটা অত্যন্ত বিস্তারিত প্রতিবেদন। আজকের উদ্দেশ্য হল সপ্তম শতাব্দীর একজন সামরিক নেতার তৈরি করা বাস্তুতন্ত্র কিভাবে আজকের আধুনিক নগরায়নের আগ্রাসনের শিকার হচ্ছে, তার পেছনের কার্যকারণগুলো একটু বিশ্লেষণ করে দেখা। আচ্ছা, বিষয়টা একটু খোলসা করা যাক। আমরা ইতিহাস বলতে তো শুধু রাজা উজিরের যুদ্ধ বুঝি আর কি, কিন্তু একজন রাজা কিভাবে 1400 বছর আগের আরবান প্ল্যানার বা নগর পরিকল্পনাবিদ হতে পারেন, আজকের আলোচনা কিন্তু সেই ধারণাকেই একেবারে বদলে দেবে। অবশ্যই। তো এই শশাঙ্ক বিলের গুরুত্বটা বুঝতে গেলে তো সবার আগে এর স্রষ্টা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আমরা সাধারণত রাজা শশাঙ্ক বলতে বাংলার প্রথম স্বাধীন রাজার কথাই জানি, কিন্তু ইতিহাস বলছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় একটা ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। হ্যাঁ, একটা বিশাল ভ্যাকিউম তৈরি হয়েছিল তখন। ঠিক। তো রাঢ় ও গৌড় অঞ্চলে সেই সময়কার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল? পরিস্থিতিটা ছিল আক্ষরিক অর্থেই নৈরাজ্যকর। একটা বড় সাম্রাজ্য যখন ভেঙে পড়ে, তখন শুধু রাজসিংহাসনই ফাঁকা হয় না, আইন শৃঙ্খলা, অর্থনীতি সবকিছু একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে। একটা খিয়স বা বিশৃঙ্খলা, তাই তো? একদম। এই সময়টাকে অনেক ঐতিহাসিক মৎস্যন্যায়ের পূর্বসূরি অবস্থা বলে বর্ণনা করেন। ছোট ছোট আঞ্চলিক শাসকরা নিজেদের মধ্যে প্রতিনিয়ত লড়াই করছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তাই নেই। ঠিক এই রকম একটা অস্থিতিশীল প্রেক্ষাপটে ষষ্ঠ শতকের একেবারে শেষ ভাগে শশাঙ্কের উত্থান। আচ্ছা। তিনি শুধু খণ্ডিত অঞ্চলগুলোকে একত্রিতই করেননি, একটা সুসংগঠিত শাসন ব্যবস্থাও কায়েম করেছিলেন। কিন্তু একটা জিনিস ভাবলে অবাক লাগে, এই মানুষটা শুরুটা তো কোনো বিশাল রাজবংশের উত্তরাধিকারী হিসেবে হয়নি। না, একেবারেই না। ওই যে রোহটাসগড় দুর্গে পাওয়া একটা শিলালিপি থেকে জানা যায় যে তিনি প্রথমে ছিলেন শ্রী মহাসামন্ত শশাঙ্কদেব, দক্ষিণ বিহারের কোনো এক অঞ্চলে একেবারে স্থানীয় শাসক হিসেবে কাজ করতেন। হ্যাঁ, ঠিক তাই। ব্যাপারটা অনেকটা আজকের দিনের কোনো ছোট স্টার্টআপ ফাউন্ডারের মতো। বিশাল কোনো পুঁজি নেই, কিন্তু মার্কেটে শূন্যস্থান বা ওই ভ্যাকিউম খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে পুরো মার্কেটে নিজের মনোপলি বা একচেটিয়া আধিপত্য তৈরি করে ফেললেন। আরে বাহ, এই স্টার্টআপের উপমাটা বর্তমান প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক। কিন্তু তবে ঐতিহাসিক ফ্লিটের বিশ্লেষণ এখানে একটু অন্য মাত্রা যোগ করছে। আচ্ছা, সেটা কীরকম? তার মতে প্রাচীন ভারতে মহাসামন্ত শব্দটার মানে যে তিনি শুধুই কোনো অধস্তন বা পরাধীন কেউ ছিলেন, তা কিন্তু নয়।
অনেক ক্ষেত্রেই যখন কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে তখন এই মহাসামন্তরাই কার্যত মহারাজার মতো স্বাধীন ক্ষমতা ভোগ করতেন। ও, মানে টাইটেলটা মহাসামন্ত হলেও পাওয়ারটা ছিল রাজার মতোই। ঠিক ধরেছেন। আর শশাঙ্কের বংশপরিচয় নিয়ে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি গুপ্ত বংশজাত হতে পারেন, সম্ভবত মহাসেনগুপ্তের পুত্র বা ভ্রাতুষ্পুত্র। গুপ্তদের প্রশাসনিক কাঠামোটা তার খুব ভালোভাবেই চেনা ছিল, বুঝলেন তো, যা তাকে এই বিশাল সাম্রাজ্য গড়তে অনেকটা সাহায্য করেছিল। এটা একটা দারুণ পয়েন্ট। কিন্তু আমরা যদি তৎকালীন সাহিত্যের দিকে তাকাই, মানে বিশেষ করে বাণভট্টের হর্ষচরিতের দিকে, সেখানে তো শশাঙ্ক নামটারই কোনো উল্লেখ নেই। হ্যাঁ, সেখানে তাকে অন্য নামে ডাকা হয়েছে। ঠিক, বাণভট্ট তাকে বলছেন গৌরভুজঙ্গ বা গৌরের সাপ। এটা শুনলে তো মনে হয় যেন কোনো রাইভাল বা প্রতিদ্বন্দ্বী কোম্পানির একটা সম্পূর্ণ নেতিবাচক পিআর ক্যাম্পেইন চলছে। মানে শত্রুকে শুধু হারানোই নয়, তার নামটা পর্যন্ত মুছে দিয়ে তাকে একেবারে খলনায়ক বানানোর চেষ্টা। রাজনৈতিক সাহিত্যে এই ধরনের নেতিবাচক প্রচার খুব সাধারণ একটা কৌশল। বাণভট্ট যেহেতু হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, তাই তার পক্ষে গৌররাজকে খলনায়ক হিসেবে দেখানোই স্বাভাবিক। তা তো বটেই, মালিকের গুণগান তো গাইতেই হবে। একদম। কিন্তু শশাঙ্ক যে নিজেকে ধীরে ধীরে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং সেই নেতিবাচক প্রচারকে একেবারেই তোয়াক্কা করেননি, তার অকাট্য প্রমাণ আমরা পাই মেদিনীপুর ও এগরার তাম্রশাসনে। আচ্ছা, সেখানে কি বলা আছে? সেখানে তার বিশাল এক উপাধি ব্যবহার করা হয়েছে। উপাধিটা হল পরম দৈবত, শ্রী পরম ভট্টারক, শ্রী শ্রী মহারাজাধিরাজ, পরম মাহেশ্বর শ্রী শশাঙ্ক দেব। বাপরে বাপ, এই বিশাল উপাধি তো আর এমনি এমনি কেউ ব্যবহার করতে পারে না। এর মানে তো এই দাঁড়ায় যে তিনি ততদিনে সম্পূর্ণ স্বাধীন একজন অধিপতি। ঠিক তাই। কিন্তু তিনি কি সত্যি পুরো অঞ্চলটাকে নিজের একছত্র আধিপত্যে আনতে পেরেছিলেন? কলিঙ্গের শৈলম্ভব বংশীয় রাজা মাধবরাজের 619 খ্রিস্টাব্দের একটা তাম্রশাসন কিন্তু এর পরিষ্কার উত্তর দেয়। সেখানে শশাঙ্ককে 4 সমুদ্রের ঢেউ দিয়ে ঘেরা দ্বীপ ও পাহাড় সমেত গোটা পৃথিবীর অধিপতি বলা হয়েছে। ওহ, মানে একটা গ্লোবাল ডমিনেশন টাইপের ব্যাপার আর কি। হ্যাঁ, অন্তত তার নিজের অঞ্চলে তো বটে। সহজ কথায় 619 খ্রিস্টাব্দের মধ্যেই অন্যান্য আঞ্চলিক শাসকরা শশাঙ্কের বশ্যতা স্বীকার করে নিয়েছেন। তার সাম্রাজ্য তখন দক্ষিণ বিহার, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ছাড়িয়ে একেবারে উড়িষ্যার গঞ্জাম পর্যন্ত বিস্তৃত। এবার এই বিস্তৃতির জায়গাটাতেই একটা লজিক্যাল প্রশ্ন এসে পড়ে, এত বড় একটা সাম্রাজ্য আপনি শুধু তরবারি দিয়ে তো ধরে রাখতে পারবেন না। না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনার একটা শক্তিশালী নার্ভ সেন্টার বা স্নায়ুকেন্দ্র লাগবে, আর সেটাই ছিল তার রাজধানী কর্ণসুবর্ণ। আমাদের তথ্যসূত্রে থাকা রাজবাড়ি ডাঙ্গার ধ্বংসস্তূপের ছবিগুলো একটু মনে করে দেখুন। হিউয়েনসাংয়ের বর্ণনায় পাচ্ছি এই রাজ্যের পরিসীমা ছিল ৪,৪৫০ লি আর রাজধানীর বিস্তৃতি ছিল ২০ লি। এলাকাটা নাকি কৃষিকাজে দারুণ সমৃদ্ধ ছিল। হ্যাঁ, আর এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল শুধু কৃষিকাজ নয়, সাংস্কৃতিক আর অর্থনৈতিক দিক থেকেও কর্ণসুবর্ণ ছিল আন্তর্জাতিক মানের একটা কেন্দ্র। আচ্ছা, হিউয়েনসাংয়ের বিবরণ আসলে শশাঙ্ক সম্পর্কে তৈরি করা অনেক প্রচলিত ধারণাকে একেবারে ভিত্তিহীন প্রমাণ করে দেয়। মানে ধরুন, একটা দীর্ঘ সময় ধরে শশাঙ্ককে চরম বৌদ্ধ বিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে ইতিহাসের বইতে তেমনটাই পড়ে এসেছি। কিন্তু হিউয়েনসাং, যিনি নিজে একজন প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত, তিনি লিখছেন যে কর্ণসুবর্ণে ব্রাহ্মণ্য ও শ্রমণ উভয় ধর্মের মানুষ দারুণ সম্প্রীতির সাথে বসবাস করত। সেখানে 10টি বৌদ্ধ বিহার ছিল, 2000 জন বৌদ্ধ ভিক্ষু থাকতেন এবং 50টি দেবমন্দিরও ছিল। বাহ! ওই যে রাজবাড়িডাঙ্গার রক্তমৃত্তিকা মহাবিহার নিয়ে আমরা বলছিলাম, ওটাই আসলে সেই বিখ্যাত বৌদ্ধ চর্চা কেন্দ্র। এই বিষয়টা সত্যিই খুব ভাবায়। মানে যে রাজার একেবারে খাস রাজধানীতে 2000 বৌদ্ধ ভিক্ষু শান্তিতে বসবাস করছেন, পড়াশোনা করছেন, সেই রাজাকে ঢালাওভাবে বৌদ্ধবিদ্বেষী বলাটা ঐতিহাসিকভাবে কতটা টেকে? সেটাই তো বড় প্রশ্ন। ইতিহাস কি তাহলে সত্যিই বিজয়দের ইচ্ছেমতোই লেখা হয়? কারণ ওই যে হর্ষবর্ধনের সভাকবির কথা বলছিলাম, বাণভট্ট, তো শশাঙ্ককে একেবারে বিশ্বাসঘাতক হিসেবেই তুলে ধরেছেন। তার দাবি শশাঙ্ক নাকি হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধনকে নিরস্ত্র অবস্থায় বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিলেন। দেখুন,
ঐতিহাসিক তথ্যগুলোর গভীরে গেলে এই অভিযোগের একটা বিরাট বড় স্ববিরোধিতা চোখে পড়ে। স্বয়ং হর্ষবর্ধনের নিজের তৈরি করা মধুবন লিপিতেই স্পষ্ট লেখা আছে যে রাজ্যবর্ধন সত্য রক্ষার জন্য বা নিজের প্রতিশ্রুতি রাখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। মানে এখানে পিছন থেকে ছুরি মারার কোনো উল্লেখই নেই। না, একেবারেই নেই। আধুনিক ঐতিহাসিকদের অনেকেই মনে করেন শশাঙ্ক আর রাজ্যবর্ধনের মধ্যে সম্ভবত সামনাসামনি একটা প্রচণ্ড সামরিক সংঘাত হয়েছিল, আর সেই যুদ্ধেই রাজ্যবর্ধন মারা যান। আচ্ছা, মানে একটা ফেয়ার ফাইট হয়েছিল বলা যায়। হ্যাঁ, ঠিক তাই। সভাকবি বাণভট্ট নিজের রাজার দাদাকে একজন বীর শহীদ হিসেবে এবং বিপক্ষকে প্রতারক হিসেবে দেখাতে গিয়েই ওই বিশ্বাসঘাতকতার গল্পটি ফাঁদেন মার্কি। এটা তো গেল রাজনৈতিক আর সামরিক সংঘাতের গল্প। এবার আমাদের মূল ফোকাসে আসা যাক, যেটা আজকের আধুনিক শহরের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা জানি শশাঙ্ক দ্বন্দ্বভুক্তি আর কলিঙ্গ এই বিশাল অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছিলেন। হ্যাঁ, ওই বিস্তীর্ণ অঞ্চল জয় করেছিলেন। কিন্তু একটু ভেবে দেখুন, একটা সৈন্যবাহিনী মাইলের পর মাইল এগোচ্ছে। এখানে তো শুধু তরবারি আর ঘোড়া হলেই হবে না, হাজার হাজার সৈন্য, হাতি, ঘোড়া, এদের রসদ কোথায়, পানীয় জল কোথায়? একদম ঠিক, লজিস্টিক্স খুব জরুরি। একটা সামরিক অভিযানের মাঝখানে হঠাৎ করে একটা ১০০ একরের জলাশয় খুঁড়তে যাওয়ার কি দরকার ছিল? এতে তো অভিযানের গতি অনেকটাই ধীর হয়ে যাওয়ার কথা। আপাত দৃষ্টিতে অনেকের মনে হতেই পারে যে এতে সময় নষ্ট হচ্ছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে একজন প্রকৃত শাসকের সামরিক এবং প্রশাসনিক দূরদর্শিতা। সপ্তম শতাব্দীতে হাজার হাজার সৈন্যের একটা বিশাল বাহিনীকে দিনের পর দিন খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখাটা কিন্তু একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন ছিল। হ্যাঁ, সেটা তো বটে। আপনি যখন নতুন একটা এলাকা জয় করছেন, তখন সেই এলাকার অর্থনীতিকে যদি আপনি নিজের সৈন্যবাহিনীর রসদ জোগানোর উপযোগী করে তুলতে না পারেন, তবে সেই জয় কিন্তু বেশিদিন টিকবে না। শশাঙ্ক খুব ভালোভাবে বুঝেছিলেন, দীর্ঘমেয়াদী সামরিক আধিপত্য বজায় রাখতে গেলে কৃষির উন্নতি অপরিহার্য। আর বাংলায় কৃষির প্রধান শর্তই হল সেচ এবং জলসঞ্চয়। ও, তার মানে এই জলাশয়গুলো শুধু একবেলার তেষ্টা মেটানোর জন্য ছিল না? না না, একদমই না। এগুলো ছিল ভবিষ্যতের একটা ইকোনমিক স্ট্র্যাটেজি বা অর্থনৈতিক কৌশল। ঠিক তাই। পশ্চিম মেদিনীপুরের সরসাঙ্কা দিঘি এবং বর্ধমানের এই শশাঙ্ক বিল হচ্ছে সেই দূরদর্শিতার সবচেয়ে বড় প্রমাণ। পর্যবেক্ষণ করলে এর বিশালত্বটা বোঝা যায়। হ্যাঁ, ম্যাপ দুটো তো আমি দেখলাম। চারপাশের ঘন কংক্রিটের জঙ্গল, পিচ ঢালা রাস্তা আর ইট পাথরের মাঝে বর্ধমান শহরের ১০ নম্বর ওয়ার্ডের ইসলাবাদ মৌজায় এই জলাভূমিটা যেন একটা সবুজ আর নীল রঙের প্রকাণ্ড দ্বীপ। এই ম্যাপগুলো দেখে একটা আধুনিক উপমা মাথায় আসছে। এই শশাঙ্ক বিল তো শুধু একটা সাধারণ দিঘি নয়, এটা আসলে একটা হাইড্রলিক ভল্ট বা ধরুন জলের সিন্ধুক হিসেবে কাজ করত। এর ইঞ্জিনিয়ারিংটা কিভাবে কাজ করত সেটা একটু ব্যাখ্যা করা যাক। এর মেকানিজম বা কার্যপ্রণালীটা অত্যন্ত নিখুঁত ছিল। একসময় এই বিল সেচনালার মাধ্যমে সরাসরি বাঁকা নদীর সাথে যুক্ত ছিল। প্রাচীন স্থপতিরা জমির ঢাল বা গ্রেডিয়েন্ট এমনভাবে হিসেব করেছিলেন যাতে বর্ষাকালে বাঁকা নদীতে যখন প্রবল জলোচ্ছ্বাস হবে, হ্যাঁ, তখন কি হতো? তখন শহরের দিকে বন্যা না ঘটিয়ে সেই উপছে পড়া অতিরিক্ত জল ওই সেচনালা দিয়ে সোজা বিলে গিয়ে জমা হতো। এটাকে আধুনিক পরিভাষায় স্পিলওয়ে মেকানিজম বলা যেতে পারে। অসাধারণ। মানে বর্ষাকালে এটা একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করত। নদীর বন্যার প্রথম ধাক্কাটা শহর না খেয়ে এই বিশাল বিলটা নিজের মধ্যে শুষে নিত। একদম ঠিক। আর গ্রীষ্মকালে যখন খরা দেখা দিত, তখন ওই সঞ্চিত জল কৃষিকাজে এবং সাধারণ মানুষের পানের জন্য ব্যবহার করা হতো। স্থানীয় মানুষজন তো আজও একে বর্ধমান শহরের কিডনি বা ফুসফুস বলে ডাকেন। মানে গুরুত্বটা আজও কমে যায়নি? একটুও না। কারণ এই ১০০ একরের জলাভূমি একই সাথে শহরের বর্জ্য জল ফিল্টার করে, ভূগর্ভস্থ জলের স্তর বা গ্রাউন্ড ওয়াটার টেবল রিচার্জ করে এবং স্থানীয় জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে। কিন্তু এখানে একটা অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য তৈরি হচ্ছে। মানে যে রাজা এত সুপরিকল্পিতভাবে একটা শহরের সুরক্ষা কবচ তৈরি করে গেলেন, তার মৃত্যুর পর বাংলার অবস্থা তো একেবারেই উল্টে গেল।
হ্যাঁ, শশাঙ্কের মৃত্যুর পর তার ছেলে মানব মাত্র ৮ মাস ৫ দিন রাজত্ব করেন। এরপর গৌড় ও রাঢ় অঞ্চলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শুরু হয় এক চরম অরাজকতা, যাকে আমরা একটু আগে মৎস্য ন্যায় বলছিলাম। ওই পুকুরে বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মতো অবস্থা আর কি। ঠিক তাই। সমাজের শক্তিশালী সামন্তরা দুর্বলদের জমি সম্পদ যথেচ্ছভাবে গ্রাস করতে শুরু করে। আর আশ্চর্যজনকভাবে আজ ১৪০০ বছর পর আমরা ঠিক সেই মৎস্য ন্যায়েরই এক নতুন সংস্করণ দেখতে পাচ্ছি। তফাৎটা হলো এবার রাজায় রাজায় কোনো যুদ্ধ নেই। এবারের মৎস্য ন্যায় চলছে প্রমোটার, জমি মাফিয়া আর প্রশাসনের একাংশের মধ্যে। হ্যাঁ, এবং এই আগ্রাসনটা অত্যন্ত সুপরিকল্পিত। আর তাদের প্রধান শিকার হচ্ছে ওই শশাঙ্ক বিল। প্রায় ৩০০ বিঘার এই বিশাল জলাভূমিকে আইনি ফাঁকফোকর দিয়ে কিভাবে একটু একটু করে গিলে খাওয়া হচ্ছে, তার ক্রমান্বয়টা দেখলে সত্যি যে কারো চোখ কপালে উঠবে। ঘটনাগুলোর ধারাবিবরণী খুব স্পষ্টভাবে আমাদের ওই প্রতিবেদনে উল্লেখ আছে। শুরুটা হয় 1994 সালে। তখন বর্ধমান পুরসভা আনুষ্ঠানিকভাবে এই বিলকে ভরাট অযোগ্য বলে ঘোষণা করে। মানে আইনত একে কোনোভাবেই বোঝানো বা সমতল করা যাবে না। আচ্ছা, মানে লিগালি প্রোটেক্টেড ছিল। হ্যাঁ, কিন্তু ২০০৮ সালে মাত্র ১৪ বছরের মাথায় 333 নম্বর দলিলের মাধ্যমে এই জমি বিক্রি হয়ে যায়। এখানে সবচেয়ে বড় আইনি অসঙ্গতি হল বিক্রির সময়ও কিন্তু সরকারি রেকর্ডে এটি বিল এবং জলাভূমি হিসেবেই নথিভুক্ত ছিল। মানে জেনে শুনেই বেআইনি কাজটা হলো। একদম। আমাদের পরিবেশ আইন খুব পরিষ্কার। জলাভূমি ভরাট করে অন্য কোনো কাজে লাগানো সম্পূর্ণ বেআইনি। এর পরের অধ্যায়টা তো রীতিমতো অপরাধ জগতের চিত্রনাট্য। মানে ২০১৪ সালের ঘটনা। জলাভূমিকে হঠাৎ করে বাস্তু বা বাসযোগ্য জমিতে রূপান্তর করার জন্য একটা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি বের করা হলো। আর সেটা কিভাবে বের করা হলো জানেন তো? হ্যাঁ, ভুয়ো মেমো নম্বর আর জাল স্বাক্ষর ব্যবহার করে। মানে প্রশাসনিক কাঠামোর ভেতরেই এমন একটা চক্র কাজ করছিল যারা জানত সিস্টেমকে কিভাবে বাইপাস করতে হয়। জমির চরিত্র পাল্টে ফেলার এই জালিয়াতিটা যখন সামনে এলো, তখন তৎকালীন চেয়ারম্যান একটা ৪ সদস্যের কমিটিও গড়লেন। পুলিশের কাছে ডায়েরিও হলো, কিন্তু ফলাফল কি হলো? ফলাফল হলো এক দীর্ঘস্থায়ী আইনি জটিলতা। ২০১৫ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে জমির চরিত্র শেষ পর্যন্ত বদলে হয়ে গেল হাউজিং কমপ্লেক্স। পুরসভার কর্মকর্তা বা জনপ্রতিনিধিরা আপত্তি জানালেও জালিয়াতির মাধ্যমে শুরু হওয়া একটা প্রক্রিয়া আইনি বৈধতা পেয়ে গেল। এটাই সবচেয়ে ভয়ের জায়গা। হ্যাঁ, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা আর সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে একটা ঐতিহ্যবাহী জলাভূমিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যায়, এটা তার একটা ধ্রুপদী উদাহরণ। এখন এই আলোচনা শুনতে শুনতে অনেকের মনেই একটা পাল্টা প্রশ্ন আসতে পারে। অনেকেই ভাবতে পারেন, দেখুন জনসংখ্যা বাড়ছে, শহর বড় হচ্ছে, মানুষদের তো থাকার জন্য জায়গা লাগবে, হাউজিং কমপ্লেক্স লাগবে। আমরা কি একটা প্রাচীন জলাশয় বাঁচানোর জন্য আধুনিক শহরের উন্নয়ন থামিয়ে দেব? এই যুক্তি জায়গাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এই যুক্তিটা আপাতদৃষ্টিতে অত্যন্ত বাস্তব মনে হলেও পরিবেশগত ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি একটি ভয়াবহ ভুল ধারণা। আচ্ছা, একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, মানুষের থাকার জায়গা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু সেই জায়গাটা কোথায় তৈরি হচ্ছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা শহরের ন্যাচারাল হাইড্রোলিক ভল্টের উপরেই হাউজিং কমপ্লেক্স বানিয়ে ফেলেন, তাহলে সেই কমপ্লেক্সে থাকা মানুষগুলিই তো সবার আগে বন্যার শিকার হবে। পয়েন্ট। শশাঙ্ক বিল বুঝিয়ে দেবার মানে হল বৃষ্টির জল জমার আর কোনো প্রাকৃতিক জায়গায় রইল না। ফলস্বরূপ জল সরাসরি রাস্তায় এবং মানুষের বাড়িতে ঢুকবে। তাছাড়া ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে গেলে ওই হাউজিং কমপ্লেক্সগুলো গ্রীষ্মকালে পাম্প চালিয়েও এক ফোঁটা জল পাবে না। একদম ঠিক। ঠিক এই জায়গাটাতেই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস বা পূর্ব কলকাতা জলাভূমিগুলোর উদাহরণ টানা খুব জরুরি। কিভাবে ওই জলাভূমিগুলো কলকাতাকে বাঁচিয়ে রেখেছে সেটা তো আমরা দেখেছি। শশাঙ্ক বিলও বর্ধমানের জন্য ঠিক একই কাজ করছে। ২০২৩-১৪ সালে এসে এই বিল ভরাটের বিতর্ক তো একেবারে চরমে পৌঁছায়, তাই না? হ্যাঁ, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী পরিস্থিতি একটা চরম সংঘাতের জায়গায় চলে যায়। অভিযোগ ওঠে যে রাতের অন্ধকারে টিনের উঁচু ঘেরাটোপ তৈরি করে তার আড়ালে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে বিল বোঝানো হচ্ছে। বাপরে, একেবারে রাতের অন্ধকারে? হ্যাঁ,
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এর তীব্র প্রতিবাদ জানায়। স্বাভাবিকভাবেই শাসক আর বিরোধী দলের মধ্যে রাজনৈতিক দোষারোপের একটা পালাও শুরু হয়। প্রশাসন থেকে ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হলেও বেশ কিছু রিপোর্টে দাবি করা হয় যে কাজ পুরোপুরি থামেনি। দেখুন, এই রাজনৈতিক তরজায় কে ঠিক বা কে ভুল সেই বিচার করা কিন্তু আমাদের কাজ নয়। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। কিন্তু প্রকৃত সত্যটা হলো চোখের সামনে একটা অমূল্য ঐতিহাসিক এবং পরিবেশগত সম্পদ ধীরে ধীরে মুছে যাচ্ছে। শশাঙ্ক বিল শুধু একটা সাধারণ জলাশয় নয়, এটা 1400 বছরের একটা জীবন্ত আর্কাইভ। একদম সত্যি কথা। একটা প্রাচীন স্থাপত্য ভেঙে গেলে আমরা হাহুতাশ করি, কিন্তু একটা প্রাচীন বাস্তুতন্ত্র ধ্বংস হলে আমরা বুঝতেও পারি না যে আমরা আসলে আমাদের নিজেদেরই ভবিষ্যৎ ধ্বংস করছি। শশাঙ্ক বিলের ধ্বংস মানে শুধু পরিবেশের ক্ষতি নয়, বাংলার প্রথম স্বাধীন রাজার প্রশাসনিক দূরদর্শিতার শেষ চিহ্নটুকুও মুছে ফেলা। ঠিক তাই। তো আজকের এই দীর্ঘ আলোচনা শেষ করার আগে একটা গভীর চিন্তার জায়গা আমরা সবার জন্য খোলা রাখতে চাই। হ্যাঁ, বলুন। আমরা ইতিহাস সংরক্ষণ বলতে আসলে কি বুঝি? আমাদের সাধারণ ধারণা হল প্রাচীন কোনো মন্দির, ভাঙা রাজপ্রাসাদ বা ওই পুরনো ইট পাথরের মূর্তি কাঁচের বাক্সে সাজিয়ে রাখাই হলো ইতিহাসকে বাঁচিয়ে রাখা। কিন্তু একটু ভেবে দেখুন তো, 1400 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে প্রাকৃতিক ইঞ্জিনিয়ারিং করে গিয়েছিলেন, যে ইকোসিস্টেমগুলো তারা তৈরি করেছিলেন, যেমন এই শশাঙ্ক বিল, সেগুলোকে বাঁচিয়ে রাখা কি ওই ইট পাথরের স্থাপত্য সংরক্ষণের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। ইতিহাস কি শুধু ইট পাথর আর জাদুঘরেই বাঁচে, নাকি জল, মাটি আর প্রকৃতির বুকেও তার স্পন্দন সমানভাবে রয়ে যায়? আর যদি উন্নয়নের নামে আমরা এই প্রাকৃতিক রক্ষাকবচগুলোকে হারিয়ে ফেলি, তাহলে আগামী দিনের সেই জলমগ্ন তৃষ্ণার্ত শহরের দায়ভার কে নেবে? এই উত্তরের খোঁজ এখন আমাদের সবার। আজ এই পর্যন্তই।